আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মিয়ানমারের সংঘাতে নতুন করে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না বলছেন ওবায়দুল কাদের। নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত অরক্ষিত মন্তব্য রিজভীর। নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করা মামুন হোসেনের হত্যাকারী গ্রেফতার। যারা ভোগ্য পণ্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলছে র্যাব। ময়মনসিংহ সিটি নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। আচরণবিধি লঙ্ঘন করে সম্ভাব্য প্রার্থীদের রঙিন পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, নির্বিকার নির্বাচন কমিশন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি যাদের ভরসায় সরকার হটানোর আন্দোলন করেছে সেই যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের সাথে কাজ করতে চায়। এই অবস্থায় বিএনপি কি বলবে তা দেখার অপেক্ষায় রয়েছেন বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। আওয়ামী লীগের ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় মিয়ানমারের সংঘাতে নতুন করে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, যারা নির্বাচন ঠেকাতে আগুন সন্ত্রাস সহ নানা অপকর্ম করেছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপির শেষ ভরসা যুক্তরাষ্ট্র এখন আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করতে তাদের আগ্রহের কথা জানিয়েছে। যে এখন বিএনপি কি বলবে, কোন আশায় বসে থাকবে। দেশে জনগণও নেই, বিদেশি বন্ধুরাও বিএনপিকে ছেড়ে চলে গেছে। যে যুক্তরাষ্ট্রের উপর তাদের সবচেয়ে বেশি ভরসা, সেই যুক্তরাষ্ট্র অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। এই অবস্থা বিএনপির এখন সরকার হটানোর অথবা সরকারে যাওয়ার উপায়টা। মিয়ানমারের সংঘাত ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ যেন আক্রান্ত না হয় সেজন্য চীনের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন তিনি। মাননীয় রাষ্ট্রদূত কালকে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তাকেও এ ব্যাপারে বলেছি যে আপনাদের কথা তারা শোনে বলেই সারা বিশ্ব জানে, কাজে আপনারাও এ বিষয়ে তাদেরকে যুদ্ধ থেকে, ইন্টারনাল কনফ্লিক্ট থেকে দূরে থাকার জন্য এবং তাদের বিরোধ বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করুক এ বিষয়টা আপনাদের দেখা উচিত। সে উদারতা দেখানোর ব্যাপারটা আমরা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারবো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ করে কেউ ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন, সে কারণেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সেই দেশের জনগণ অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি একতরফা ডামি নির্বাচনে ক্ষমতায় আসা সরকারের স্বীকৃতি নয় বলে দাবি করেন রিজভী। ক্ষমতাসীনদের দুর্নীতি, লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে বলেও দাবি করেন বিএনপির এই মুখপাত্র। ভয়াবহ এক নৈরাজ্যকর পরিস্থিতি, সরকারের নতজানু নীতির কারণেই আজকে আমাদের সীমান্তগুলি অরক্ষিত। এখানে রক্ত ঝরছে। যে সরকার পদলেখী এবং স্বাধীনতা সুরক্ষার যে অঙ্গীকার যার মধ্যে থাকে না, সেই সরকারের, সেই শাসকদের সময় সেই দেশ অরক্ষিত থাকে, সেই দেশের সার্বভৌমত্ব দুর্বল থাকে। দুর্বল বলেই আজকে এই সাহস পেয়েছে। কই শহীদ জিয়া সময় তো এটা করতে পারেনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় তো এটা করতে পারেনি। তার উপযুক্ত জবাব দিয়েছে। বিএনপির সময় যখন এই সমস্ত কোনো ঘটনা হয়েছে তার তীব্র প্রতিবাদ করা হয়েছে। এই সরকার একটা প্রতিবাদ করতেও ভয় পায়। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়, প্রধানমন্ত্রী সচিবদের সাথে প্রায় 18টি বিষয়ের উপর আলোচনা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি আজকের সভায় বিশেষ গুরুত্ব পাবে। জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে জোর দিতে পারেন প্রধানমন্ত্রী। বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন 87 জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন এবং কর্পোরেশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন। টাকায় সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করায় রাজশাহীতে মামুন হোসেন খুনের ঘটনায় হত্যাকারী মিজানুর রহমান খোকনকে গ্রেফতার করেছে র্যাব। এক ব্রিফিংয়ে সংস্থার আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক আমান্ডার খন্দকার আল মঈন জানান, ড্রেজার শ্রমিক সেজে মাদারীপুরে আত্মগোপনে ছিলেন তিনি। যারা ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজশাহীর বাঘায় আড়ানি বাজারে গরুর মাংস বিক্রি করতেন মামুন হোসেন। সরকার নির্ধারিত দামে 650 টাকা কেজিতে মাংস বিক্রির কারণে এলাকায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বেড়ে যায় তার বিক্রিও। কিন্তু পাশের দোকানদার মিজানুর রহমান খোকন দাম না কমানোয় লোকসানের মুখে পড়েন। এক পর্যায়ে মামুনকে দাম বাড়িয়ে মাংস বিক্রি করতে হুমকি দেন তিনি। সেটি না করলে 20 জানুয়ারি বাজারে জনসমক্ষে মামুনকে গরু জবাইয়ের ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন খোকন। যখন তিনি দেখলেন যে এই বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়, তখন তিনি স্থায়ীভাবে আত্মগোপনের উদ্দেশ্যে তার এক বন্ধুর মাধ্যমে মাদারীপুরের শিবচর এলাকায় তিনি আত্মগোপনে যান এবং সেখানে তিনি অন্য পরিচয়ে ড্রেজার শ্রমিক হিসেবে তিনি কাজ করছিলেন। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, একটি চক্র পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা নেয়ায় ভোগ্যপণ্যের দামে প্রভাব পড়ছে। এজন্য অভিযান চালিয়ে এই চক্রের শতাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন রমজানকে কেন্দ্র করে যেন মজুতদাররা সিন্ডিকেট করে কোনো ধরনের এই ধরনের বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য বিক্রি করতে না পারে, এই জন্য আমরা মাঠে আছি। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি যারা এই ধরনের বিভিন্ন পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করছে। ভোগ্যপণ্যের বাজার অস্থির করার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলেও জানান এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এক মাসের বেশি বাকি ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের। এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। নগরীর অলিগলি ছেয়ে গেছে সম্ভাব্য মেয়র কাউন্সিলরদের রঙিন পোস্টার ব্যানারে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় একরকম নির্বিকার নির্বাচন কমিশন। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন তামান্না জেনিফার। 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এর মাধ্যমে 33টি ওয়ার্ডের 128টি কেন্দ্রে নেওয়া হবে ভোট। এক মাসের বেশি সময় বাকি থাকলেও সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ছবি সহ রঙিন পোস্টার ব্যানারে নগরীর অলিগলি ছেয়ে গেছে। অভিযোগ উঠেছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেন স্থানীয় বিশিষ্ট নাগরিকরা। ময়মনসিংহ শহরে অনেক জায়গায় কালার পোস্টার বা অনেকেই আকারে প্রকারে প্রচার চালাচ্ছেন। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনের উচিত এগুলোকে অবদমন করা। নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা না থাকায় প্রার্থী ও তাদের সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য স্থানীয় ভোটার এমদাদুল হক মিল্লাতের। নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচন কমিশন যে সমস্ত প্রার্থীরা এই ধরনের প্রচার কার্য করছেন তাদের বিরুদ্ধে তারা আইনের লঙ্ঘন হওয়ার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের লাগানো রঙিন পোস্টার অপসারণে মাইকিং করার কাজ অচিরেই শুরু করবে কমিশন। বিভাগীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে একটি বিশেষ বিভাগীয় সভা হবে। সেখান থেকে আমরা সমন্বিতভাবে আচরণবিধির প্রতিপালনের বিষয়ে আমরা আমাদের কর্তব্য শুরু করব। 13 ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। 15 ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই এবং 22 ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর 23 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং 9 মার্চ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ অলংকারিক পদে রয়েছেন। দলের সিদ্ধান্ত গ্রহণে তার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। কারণ বাজারে ATN বাংলার প্রধান কার্যালয় ইস্পাহানি মির্জাপুর শুভারাত্রি অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট নিরসনে দেশের প্রধান দলগুলোর মধ্যে ঐক্যমতের বিকল্প নেই। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী ৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এছাড়াও দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট সহ জাতীয় পার্টির টানাপোড়েন নিয়ে কথা হয়। জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবির কথা স্বীকার করে এ সময় মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, দলের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। জাতীয় পার্টির যে গঠনতন্ত্র আছে, যে সংবিধান আছে, সেখানে প্রধান পৃষ্ঠপোষক একটা অলংকারিক পদ। ওনার কোনো ক্ষমতা নাই যে আমি কাউন্সিল রাখতে পারবো, আমি নিজেকে নিজে এটা করতে পারবো। এর আগেও কিন্তু একাধিকবার এমনি কাজটা করেছেন। তিনি আরো বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক যাকে দলের মহাসচিব হিসাবে ঘোষণা করেছেন তিনি দলের সদস্যই না। এরশাদ ট্রাস্ট বলে একটা সংস্থা আছে, এরশাদ ট্রাস্টের সাথে উনি কাজ করছিলেন। আমার যতটুকু জানা উনি জাতীয় পার্টির সদস্যপদ ওনার নাই। এ সময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক সমঝোতার জন্য দলগুলোর মধ্যে সংলাপ হওয়া জরুরি। এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আমরা চিন্তা করছি। সেই এলডিসি গ্র্যাজুয়েশন সহ বাংলাদেশকে উন্নত বাংলাদেশে নেবার জন্য যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে প্রধান 2 রাজনৈতিক দল সহ অন্যান্য যে রাজনৈতিক দলসমূহ রয়েছে সকলকে কিন্তু দেশের জন্য একসাথে কাজ করবার জন্য সরকারকে কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে। এবং সরকারের পক্ষ থেকেই আজকে যে রাজনৈতিক সংকট চলছে, আজকে যে এই ভোট নিয়ে নানা রকম প্রশ্ন উত্থাপিত হচ্ছে, আজকে যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সকল কিছু অবসান ঘটাবার জন্য আমি মনে করি আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা আজকে জাতীয় রাজনীতির একটা ঐক্যমতের প্রত্যাশা করছি। জাতীয় পার্টির চলমান টানাপোড়েন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে আলোচনা হয় অনুষ্ঠানে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আপনার নাগর প্রতীক নিয়ে প্রথমবার নাগর প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা প্রকল্পের প্রায় ৬৭ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের মনিরামপুর উপজেলার ইউএনও জাকির হোসেনের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে ব্যাংকে টাকা ফেরত দিয়ে দেন এই কর্মকর্তা। যশোর জেলা প্রশাসক জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ না পাওয়ায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সভাপতিদের না জানিয়ে টিআর ও কাবিটার ৫১টি প্রকল্পের শেষ কিস্তির ৬৮,৯৪,০০০ টাকা তুলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। নিজ দপ্তরের নাজির শাহিন হোসেনকে দিয়ে সোনালী ব্যাংক মনিরামপুর শাখা থেকে এ টাকা তোলেন ইওনো। অথচ প্রকল্পের সভাপতিদের স্বাক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের অনুমোদন এবং প্রতিবেদন ছাড়াই এই অর্থ তোলা হয়। বিষয়টি জানাজানির পর তড়িঘড়ি করে কয়েকজন সভাপতিকে প্রকল্পের টাকা বুঝিয়ে দিয়ে বাকি টাকা ব্যাংকে জমা করে দেন ইওনো। যৌক্তিকতা না, আমি ওই যে বিল পাস করার পরে হচ্ছে টাকা চলে গেছে, আমি শাহিনকে বলছিলাম বিলগুলো না আমার কাছে রাখছি, তো সে ওটা বোটা বোঝে বিল উঠাই ফেলছে। এখন হচ্ছে সভাপতি যারা ওই বিলে স্বাক্ষর করছে তাদেরটা বাদে আমরা যাদের সভাপতি নিশ্চিত হয়েছে সেগুলো আমরা ওই চালানোর মাধ্যমে টাকা জমা দিই। এখন আর টাকা আমাদের কাছে নাই। আমার অফিস থেকে এই বিলগুলো সংগ্রহ করে ইউনো অফিসের ক্লার্ক জনাব শাহিন, আমি বিলটা ক্যাশ করে ফেলে ওনার হাতে ক্যাশ দিই। ক্যাশ দিলে আমি নিয়ে চলে আসি, নিয়ে আমি স্যারের জানাই যে স্যার এই বিল ক্যাশ করেছি। স্যার বললো আচ্ছা ঠিক আছে, তাহলে প্রকল্পের সভাপতি যারা আছে তাদের সবাইকে ফোন দাও, দিয়ে কালকে সকালে আসতে বললো, এসে যেখানে যা সই লাগে এই সই স্বাক্ষর করাই টাকা দিয়ে দেবা। নিয়ম নীতি পরিপালন করে আমাদের কর্মকর্তারা এটা পেমেন্ট দিয়েছে, এখানে আমাদের নীতিগত কোনো ত্রুটি নাই। টাকা তোলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এদিকে এই অনিয়মের বিষয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়ার কথা জানান প্রকল্প সভাপতিরা। টাকা উত্তোলনের বিষয়ে আসলে আমি স্টেশনে না থাকার কারণে অতটা অবগত নাই। বিল ভাউচারে প্রত্যেকটা প্রকল্পের সভাপতি স্বাক্ষর করতে হয়, যে স্বাক্ষরগুলো সত্যায়িত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এই ধরনের কোনো কাগজে এই বিলের ব্যাপারে আমরা স্বাক্ষর করি নাই। আমাদের টাকাটা ব্যাংক কিভাবে দিল, এটা আমার একটা প্রশ্ন। আমি প্রকল্পের সভাপতি, আমি টাকা পাইনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার মূল রহস্য উন্মোচন সহ দোষীদের শাস্তি দাবি জানান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
নোয়াখালীতে ইরি বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে শ্রমিক সংকট সহ সার এবং প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। জেলার চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, কবিরহাট, সদর, সুবর্ণচর এবং হাতিয়ায় কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কনকনে শীত উপেক্ষা করে চলছে জমি প্রস্তুত, সার ছিটানো এবং ধানের চারা রোপণের কাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলার 9টি উপজেলায় 98,000 হেক্টর জমিতে ইরি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এসব জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,96,237 মেট্রিক টন। এবারে পাটেক্স খেলার খবর। আগামী ফিফা বিশ্বকাপ শুরু 11 জুন। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে। 1930 সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল 13 দল নিয়ে। ধীরে ধীরে 32 দলের টুর্নামেন্ট হয়। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দল অংশ নেবে। সব মিলিয়ে হবে 104টি ম্যাচ। 19 জুলাই ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আরও জানাচ্ছেন পরাগারমান। বেজে গেল ফিফা বিশ্বকাপের দামামা। 2026 সালে বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 48 দল নিয়ে হবে টুর্নামেন্ট। 1930 সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল 13 দল নিয়ে। ধীরে ধীরে 32 দলের টুর্নামেন্ট হয়। 2026 সালে বিশ্বকাপে প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। খুব স্বাভাবিকভাবেই বেড়েছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যা। 30-32 দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে 39 দিনের। ম্যাচের সংখ্যা 64 থেকে বেড়ে হয়েছে 104। 11 জুন মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। 13 ম্যাচ হবে মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মন্টেরিতে। গ্রুপ পর্বের 10টি ম্যাচ সহ 13টি ম্যাচ আয়োজন করবে কানাডার 2 শহর টরন্টো ও ভ্যাঙ্কুভার। টুর্নামেন্টের বাকি 78টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের 11টি শহরে। ডালাস শহরে হবে বিশ্বকাপের সবচেয়ে বেশি 9টি ম্যাচ। আর মেসির শহর অর্থাৎ মায়ামিতে হবে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে নিউ ইয়র্কের নিউ জার্সি। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মিয়ানমারের সংঘাতে নতুন করে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না বলছেন ওবায়দুল কাদের। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত অরক্ষিত, মন্তব্য রিজভীর। নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করা মামুন হোসেনের হত্যাকারী গ্রেফতার। যারা ভোগ্যপণ্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলছে র্যাব। ময়মনসিংহ সিটি নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। আচরণবিধি লঙ্ঘন করে সম্ভাব্য প্রার্থীদের রঙিন পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, নির্বিকার নির্বাচন কমিশন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।